আসসালামু আলাইকুম। চলে এলাম আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, বিডি হালচালকে যারা ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর সাথে ধন্যবাদ গ্রহণ করতে ভুল করবেন না। হ্যাঁ বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় ভিউয়ার্স, আমরা সবাই জানি আমরা মোবাইল এবং টেলিফোনের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেলের প্রথম শব্দটি এই টেলিফোনে ছিল হ্যালো। হ্যাঁ বন্ধুরা, তিনি যখন টেলিফোন আবিষ্কার করেন তখন তার প্রথম ফোনটি যায় তার গার্লফ্রেন্ড, তার প্রেমিকা, লাভার, যা কিছুই বলেন না কেন তার কাছে। আর তাকে ফোন করে প্রথমেই সে বলে হ্যালো। আর হ্যালো কি, এটা কি কোনো সৌজন্য সাক্ষাৎকার কিংবা কোনো ভাষা কিংবা কিছু? নো নেভার। হ্যালো শব্দটা হলো তার প্রেমিকার নাম। তার যে গার্লফ্রেন্ড ছিল সেই গার্লফ্রেন্ডের নাম ছিল হ্যালো। পুরো নামটা ছিল মার্গারেট হ্যালো, কিন্তু তিনি সংক্ষেপে ভালোবেসে হ্যালো বলতেন। আর এই তখন থেকেই এই হ্যালো প্রচলনটা চলে এসছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই কথাটা কেন আপনাদের বললাম জানেন? এভাবেই জ্ঞানী গুণীজন কিংবা এভাবে যদি কোনো কথা প্রথমে শুরু হয়ে থাকে, তার কিন্তু ভিতরে কি তাৎপর্য আছে সেটা আমরা খুঁজি না। আমরা এই যে শুরু করেছে, এই যে হচ্ছে, সে একজন জ্ঞানী লোক, সে একজন সেলিব্রিটি, সে একজন কিন্তু সে যে এর মাধ্যমে এই যে তার নামটা কিন্তু আমরা কেউ জানি না। গ্রাহাম বেলকে আমরা ভুলে গিয়েছি, বাট তার প্রেমিকা হ্যালোকে আমরা প্রতিনিয়ত স্মরণ করছি। প্রতিটা ফোন, প্রতিটা মোবাইলে আমরা হ্যালো শব্দটা দিয়ে তার গার্লফ্রেন্ডকে আমরা স্মরণ করে যাচ্ছি। কিন্তু যখন আপনি এই ঘটনাটা জানতে পারলেন, এখন কি আপনার মুখ থেকে হ্যালো শব্দটা আসবে? তাই তো বলি, প্রতিটা কথার মধ্যে যদি আপনি তাৎপর্য খুঁজে পান, প্রতিটি কথার যদি আপনি মানে খোঁজেন, প্রতিটা ভিডিওর মধ্যে যদি আপনি ভালো কিছু খুঁজতে যান, দেখবেন যে আপনি নিজেই একটা জ্ঞানের ভাণ্ডার হয়ে উঠছেন। আপনার অজানা অনেক তথ্য আপনাকে আলোর পথে নিয়ে এসছে, আপনাকে ধর্মের পথে নিয়ে এসছে। আপনি দেখবেন আমার এই পর্যন্ত যে কটা ভিডিও আছে, আমি কখনো কোনো কথা কিংবা কোনো কিছু দিয়ে শুরু করিনি। আমার প্রথম বাক্যটাই থাকে আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, এই শব্দটা দিয়েই কিন্তু যার যে ধর্মেই আছেন না কেন, সেই ধর্মের সম্মানসূচক, সেই ধর্মের শান্তির বাণী দিয়েই কিন্তু শুরু করা উচিত আমাদের। কিন্তু আমরা কি তা করছি? আদৌ নয়। প্রথমে আমরা বকবক করে অনেক কথা বলে থাকি, তারপর এসে বলি আসসালামু আলাইকুম। কিন্তু না, একজন মুসলিম হয়ে আপনাকে প্রথমে কিন্তু ওই যে বললাম, যে ধর্মে আছেন না কেন, আমি যেহেতু মুসলিম তাই আমি মুসলিমের কথা বলছি, যে আমার দায়িত্ব হলো কোনো কথা শুরুর আগে সালাম দেওয়া। তো বন্ধুরা, হ্যালো কথার একটা মেসেজ আপনাদের মাঝে দিয়ে দিলাম। আশা করি অনেকে জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তারা জেনে প্লিজ হ্যালো বলবেন না, আসসালামু আলাইকুম বলবেন না, কি ওই যে যাই হোক সেটা আপনার বিবেক। কারণ আমি বিশ্বাস করি যারা আমার ভিউয়ার্স তারা সবাই বুদ্ধিমান, সবাই একটা এমন একটা বয়সের জায়গায় এসে তারা এই ভিডিওগুলো দেখছেন। যারা আমার ভিডিও উপভোগ করছেন তারা আবার আমি যাদের নিয়ে কথা বলছি তাদের ভিডিওগুলোও আপনারা উপভোগ করছেন। অতএব আমি নিশ্চয়ই তাদের ভিডিওর প্রতিটি কথা নিয়ে নিয়ে বলে বলে আপনাদেরকে শোনানোর কোনো দরকার নেই। আমি ওই যে মূল একটা ভিডিওর তাৎপর্যটুকু তুলে ধরি। হ্যাঁ বন্ধুরা, চলুন যাওয়া যাক। এবার আপনাদের ধরিয়ে দিই, আমি বলেছিলাম যে এই যে তিশার শাশুড়ি মারা যাওয়ার আগে গহনাগুলা তার খালা শাশুড়ির ওই যে পুত্রপতি অসুস্থ ছিল তখন বন্ধক রেখেছিল। মিলিয়ে নিন কথাটা। অনেক সমালোচনা শুনেছেন, অনেক কথা শুনেছেন, কিন্তু আমার কথা মিলিয়ে নিন। এই যে নিশি এবং বাপ্পি ওরা কোথায় গেল? ওরা খালাবাড়ি দাওয়াত খেতে গেল। খালাবাড়ি দাওয়াত খেয়ে এসে তারপর কী করলো? এই যে খালার কাছ থেকে আসার পর গয়নার টোপলাটা বের করলো। বুঝতে পারছেন কিছু? বুঝিয়ে দেই। খালা যে বন্ধক রেখেছিল, সেই টাকাটা পে করে, সেই টাকাটা দিয়ে তারপর সেই গয়নাগুলা এনে এদের কাছে হস্তান্তর করেছে। তারপর এরা আপনাদেরকে ভাগ বিলি বাটোয়ার করতে বসেছে। আমার কথা কোনটা অযৌক্তিক কিংবা কোনটা ফেলে দিবেন? এই যে আজকে যখন লিচু নিয়ে আসলো, নিশি তখন বলল যে এই লিচুগুলা এখন কেন, এখনও তো পাকেনি, এখন কেন এগুলা করছে? তখন কিন্তু অপর পাশ থেকে বলল যে এখন বিক্রি করলে আসলে বেশি দামে বিক্রি করতে পারবে, তো এই জন্য ভেঙে ফেলছে। এখন কিন্তু ওরা একটু একটু করে ভাঙা দেখাচ্ছে, কিন্তু
কিন্তু ফুল ভাঙা দেখাচ্ছে না, এবং ভেঙে ওকে কিছু যে মালিক থাকে তাকে কিছু লিচু উপহার দেয়, যেটা পাঠিয়েছিল শ্বশুর বাড়িতে আর দেখায়নি। আইনের জটিলতায় পড়তে হবে, কারণ তখন তো জ্যৈষ্ঠ মাস পড়েইনি, তখনই তারা লিচু ভাগাভাগি করছে যে বাজারজাত করবে, আইনের জটিলতায় পড়বে, এই জন্য তারা ওই জিনিসটা একেবারে কি করেছে, অফ করে গিয়েছে, একেবারে সবার চোখের মানে পিছনে রেখেছে। ওরা জানে তো ওদের পিছনে টিকটিকি লেগে গেছে, ওরা জানে ওদের পিছনে যখন তখন আইনে একটা সবল দিতে পারে, ওরা কিন্তু এখন খুব সাবধানে ভিডিও করে। তো বন্ধুরা, ভাগ বাটোয়ারের সময় দেখলাম মোটা চেন, যেটা নিয়ে খুব মানে কন্ট্রোভার্সি চলছিল, আলোচনা চলছিল যে বাপ্পির সেই গয়নাগুলা কোথায় হারিয়ে ফেলেছে কিনা। বাপ্পি কিন্তু বলেছে তার মার একটা জায়গা আছে, সেই জায়গায় তারা গয়না রাখে, কিন্তু বলবে না। আসলে বলবে কি, জায়গাটা ছিল তো খালার বাসায়, গয়নাগুলা বন্ধক ছিল, বলতে লজ্জা পাচ্ছিল, কিভাবে বলবে, কারণ এত কুলাঙ্গার এই ছেলে নিশি এবং ছেলে বাপ্পি, মেয়ে নিশি ছেলে বাপ্পি, এরা এত বড় কুলাঙ্গার যে বারবার কিছু টাকা চেয়েছে তার খালার সহায়তার জন্য, তারা দিতে পারেনি, তখন তার মা বাধ্য হয়ে ওই গয়নাগুলি কী করেছিল, বন্ধক রেখেছিল। তো বন্ধুরা, মিলে গেল তো আমার কথা। তো চলে আসুন যে মোটা এই যে যে চেনটার উপর নাকি তিশার লোভ ছিল, পরবর্তীতে তিশাকে সেই গয়নাটা পরিয়ে দিল, বাট তিশার মুখে হাসি নেই, তিশা কেমন যেন তার ছিল ভাব করলো, গলা থেকে খুলে ফেললো। নিশি আবার বললো আমার ভাবি এগুলা পরবে টরবে না। আসলে কি জানেন, ওই যে বন্ধক রেখেছিল, এই যে তিশার উপর তখন এই গয়না নিয়ে একটা দ্বন্দ্ব তাদের মধ্যে চলছিল, সেই জন্য তিশার মুখটা অমন হয়েছিল। সেই জন্য, কারণ আমার মনে হয় খালার কিছু টাকা এখানে নিশি এবং বাপ্পি কিছু দিয়েছে, খালাকে দিয়ে গয়নাটা ছাড়িয়ে নিয়ে এসছে, কিছু খালা দিয়েছে, কিছু নিশি বাপ্পি মিলে দিয়েছে, তারপর গয়নাগুলো এনে তারা কি করছে, ভাগ বাটোয়ার করছে। তো সেখানে দেখলাম যে ওই যে তাবিয়া যেটাই ধরছে সেটাই আমার, এটা মেয়েটার মধ্যে না যথেষ্ট একটা লোভ। মেয়েটার ছোটোবেলা হতেই এত পাকনা বানাচ্ছে যে ও বোধহয় ওই যে আপনাদের তাঞ্জু কলাবতীকে ছাড়িয়ে যাবে, মোটামুটি মা খালা সবাইকে ছাড়িয়ে যাবে, ওই যে মরিয়মকেও ছাড়িয়ে যাবে এই মেয়ে। যে এখনই মেয়ের মধ্যে যেরকম মানে ভাব ভঙ্গিমা দেখি, আত্মপ্রকাশ দেখি, তাতে মনে হয় এই মেয়ের ভবিষ্যৎ মোটামুটি সবাইকে ছাড়িয়ে যাবে। ইউটিউবার তো অবশ্যই, ভালো টিকটকারও হতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, টিকটক বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। জানি না এটা বন্ধ, বাংলাদেশের সঙ্গে কতদিন চুক্তি আছে, সব কিছু দেখে যদি মনে হয় যে এখনই এটা তাৎক্ষণিকভাবে বন্ধ করা সম্ভব, তো এমনও হতে পারে যে এটা হয়তো বা 5-6 মাস পর টিকটক বাংলাদেশে আর চলবে না, এরকম একটা কথা উঠছে। বাট দেখা যাক যে সেটা নিয়ে কতদূর এগোতে পারে সরকার। তো বন্ধুরা, যাওয়া যাক এবার। কি বলবো, ভালোই তো কাটছে, দেখছি যে ননদ ভাবি তিশা নিশি এরা বেশ রিলস করছে, শর্ট ভিডিও করছে, বেশ ফিল্টার টিল্টার মেরে ননদ ভাবি নিশি জড়িয়ে টড়িয়ে ধরছে। আর ওই যে আপনাদের প্রিয় ম্যাডাম, মানে বুড়ি ম্যাডাম নানি, সে দেখছি যে হাত দুটো এরকম করে সিগন্যাল দেয়, ফিঙ্গার উঁচু করে, যেটা তাবিয়া এবং তান এরাও ফিঙ্গার টিঙ্গার দেখায়, সেরকম করে আসলে কি দেখায়, কি এটা কে সূচক বিসূচক কে বোঝাতে চাইছে? আমি আসলে এটা যদি তিশাকে জিজ্ঞাসা করা হয় যে এটা কিসের সিগন্যাল, এটার মিনিং কি, এটার অর্থ কী, আমার মনে হয় তিশা খুব সুন্দরভাবে উত্তর দিতে পারবে, কারণ সে তো আবার ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে বিবিএ পাশ করেছে, না কি যেন বললো না, এরকম কি যেন শুনলাম, ঢাকা ইউনিভার্সিটি বিবিএ পাস, তো বুঝে নেন। তো গণ্ডমূর্খ তিশা, যে কত বড় তিশা, একটা বুইড়া বেটি 55 বছর বয়স, সে আঙ্গুল উঁচু করে দেখায়, সে ভিডিও করতে গেলে শর্ট ভিডিওতে পা উঁচু করে দেয়, মানে কি একটা হুরুস্থুল তাল, পেট বেয়ে পড়ছে, সাবিনার মতো পেট, ব্যাক সাইড পুরোটাই সাবিনার মতো হয়ে যাচ্ছে দিনকে দিন, সাবিনা কমছে, হ্যাঁ সাবিনা জিম করে কিছুটা কমছে, আর এদিকে এই যে তিশা বেড়ে যাচ্ছে। পারবে না কেন, তার তো যে চক্ষুশূল ছিল তার শাশুড়ি, সে তো ওপারে চলে গিয়েছে, ওপারে চলে যাওয়ার পরপরই তার খাওয়া দাওয়া সব কিছু বেড়ে গিয়েছে, তার রিল্যাক্স মুভমেন্ট চলে এসছে, সে রিল্যাক্সে এখন চলাফেরা করে বিধায় তার শরীরটাও রিল্যাক্সে বেড়ে যাচ্ছে, তো বাড়তে দিন। একসময় এমনিতেই তো বাপ্পিকে দেখা যায় তার চাইতে 5-6 বছরের মতো ছোট তো হবেই বাপ্পি, আর এখন তো দিনকে দিন আরও মনে হচ্ছে বাপ্পি তো ডায়েটে করে নিজেকে মোটামুটি একটু চেষ্টা করছে কন্ট্রোলে রাখার, আর তিশা খেয়ে দিয়ে মোটামুটি ভুঁড়ি বাড়িয়ে ব্যাক সাইড বাড়িয়ে নিজেকে হিরোইন বানাচ্ছে, ওইসব লাইলি মজলু সাজছে, রহিম রুব্বানের পাঠ করে টরে নিজেকে কে না কি মনে করছে। যাক বন্ধুরা, দেখি তারা কতদূর বাড়তে পারে, আর তার 3 লাঠিয়াল দেখি তার বাচ্চাদের নিয়ে কতদূর কি এগোতে পারে, দেখা যাক, প্রত্যেকেরই সীমারেখা আছে। চলে আসেন এবার
তার মিমকে নিয়ে। মিম শুরুটা করেছে কি, চেয়ার নিয়ে নাড়াচাড়া করে রান্নাঘরে যায়, মোটামুটি বসে মহারানী রাঁধতে থাকে, ঘটতে থাকে, মহারানীর একজন খালা না আপাকে আছে, সে তরকারি টরকারি কেটে দেয়। আর ওদিকে বাবুকে দেখেছেন, আমার মনে হয় বাবু মিমের সঙ্গে যতটা না সুখী, আমার মনে হয় যে সাবিনার সঙ্গে বেশি সে হ্যাপি। ওই যে সাবিনা এবং বাবু দুজনে যখন একসঙ্গে থাকে না, তখন আমার সন্দেহ হয় যে আসলে স্বামী স্ত্রীটা কে, বাবু সাবিনা নাকি বাবু, এটা আমার সন্দেহ দেখা দেয়। কারণ সাবিনা এবং বাবুর মধ্যে এতটা মিল, এতটাই মিল। আর সাবিনা যেহেতু পরকীয়া অভ্যাস আছে, পরপুরুষের উপর আকৃষ্ট হওয়া অভ্যাস আছে, আর এদিকে আরিফ সেও পরনারী খেকো, বাসায় থাকে না প্রায় সময়, তখন কি এই বাবুকে নিয়ে সাবিনা এমন কিছু করে যার জন্য বাবু এতটা সাহস পায় মরিয়মের উপর মানে কথা বলতে, চোটধাপ করতে, মরিয়মকে ধমক দিতে, মরিয়মের সঙ্গে হাতাহাতি করতে, মরিয়মের সঙ্গে একটু বেশি এক্সেস করতে। আর আজ যখন মানে দেখবেন যে বলছে যে সাবিনার বাড়িটা কি সুন্দর, দেখেন কি পরিষ্কার চকচকে করে ফেলছে, এই যে সাবিনা দুটো বেনি করেছে, কি এরকম কিউট লাগছে, সব মানে ছোট ছোট লাগছে। আবার বলছে যে বসে আছে সিঁড়ির উপর, দেখেন সাবিনা তার সিঁড়ির উপর বসে আছে, তার টিনের বাড়িতে কত ভালো আছে। সব কিছু মিলিয়ে বাবু কেন যেন মনে হয় যে মিমের সাথে যতটা না সে ফ্রি, যতটা না সে আনন্দিত হতে পারে, ততটাই আনন্দিত হয় সাবিনার সঙ্গে কথা বলে, সাবিনার সঙ্গে মিশে। তো এই ক্ষেত্রে আমার একটু সন্দেহ হয়, সন্দেহটা শুধু আমার নয়, ওদের মধ্যে মেলামেশাটা এতটাই বেশি, কথার ধরন এতটাই খারাপ যে আজ কিন্তু মরিয়ম অন ক্যামেরাতে বলেই বসলো যে মার সঙ্গে তোমার কতদিনের ছোট বড় তোমরা, কেন একটুকু মেয়ের এই প্রশ্নটা আসবে। বেশি এক্সেস মেলামেশা, বেশি কোনো খারাপের দিকে যাওয়া, বেশি কথা বলা, বেশি অ্যারকি ফাজলামি মারার জন্যই কি মরিয়ম এ ধরনের কিছু টের পাচ্ছে যে বাবু আর সাবিনা অন্যদিকে চলে যাচ্ছে? তার জন্য কি মরিয়ম এই ধরনের কথা বললো? আরেকটি কথা, মরিয়ম কিন্তু নিজেও এই বাবুর উপর দুর্বল। আসলে মরিয়ম পুরুষ বলতেই তো চেনে বাবু, তার চাচা আর তার বাবা আরিফকে। তো এই বয়সন্ধি কালটাই এমন, একটু পুরুষ ঘেঁষা, একটু পুরুষের স্পর্শ পাওয়া মন্দ লাগে না। এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয়েছে। যে অস্বীকার করবে তাকে আমি বলবো যে সে মিথ্যা বলছে। তো যাই হোক বন্ধুরা, এটা পারিবারিক শিক্ষা। পরিবার যদি তখন তাকে সেইভাবে কেয়ার নেয়, সেই ভালো লাগার জায়গা থেকে তাকে ফিরিয়ে আনতে পারে, সেই ভালো বয়সন্ধি কালের সেই সময়টা কি কেমন লাগতে পারে সেটা যদি বোঝাতে সক্ষম হয়, নেগেটিভ পজিটিভ বোঝাতে সক্ষম হয়, তাহলে কিন্তু এ ধরনের কাজ কখনোই প্রশ্রয় সেই মেয়ে দিতে সাহস পায় না। এটা সম্পূর্ণ পারিবারিক শিক্ষা, এটা দান করতে হবে। কিন্তু সাবিনা কি সেই মানে পারিবারিক শিক্ষাটা মরিয়মকে দিতে পারছে? কখনোই না। মরিয়মকে বরং ওই যে মোটর সাইকেলে ওর চাচার সঙ্গে, কখনো ওই যে বাবুর সঙ্গে, কখনো ওই সৎ বাবার সঙ্গে পাঠিয়ে দিচ্ছে। মনে হচ্ছে যেন ঠেলে ঠেলে পুরুষদের সঙ্গে মেশানোর চেষ্টা করছে। তাহলে মরিয়মের দোষ এখানে কোথায়? সম্পূর্ণ দোষ, সম্পূর্ণ গাইডলেস হলো এই সাবিনা। তাই বলবো যে পারিবারিক শিক্ষার খুব দরকার। প্রাতিষ্ঠানিক শিক্ষা কখনো আপনাকে এ ধরনের শিক্ষা দিবে না, কারণ স্কুলের দায়িত্ব বই পড়ানো, কিন্তু বাড়ি বসে দায়িত্ব গাইডনেস করা বাবা মার, যেটা মরিয়মের অভাব হচ্ছে। এখন তো আরও হবে, জানতে পারলাম মরিয়মের যে কেসটা ঝুলছিল সেটা নাকি রায় হয়ে গিয়েছে, এবং সেটা সাবিনার পক্ষেই রায় হয়েছে, যার কারণে সাবিনা বিভিন্নভাবে মানে আকার ইঙ্গিতে লিখছে যে তার অনেক দিনের একটা বোঝা নেমে গেল, আজকে ফ্রি হয়ে গেলাম, এরকম এরকম বিভিন্ন ক্যাপশনে লিখছে, ভিতরে লিখছে। আজকে তো আমি ঘাবড়ে গেলাম, সে লিখেছে যে স্বামীর সন্তান বাড়াতে আর চায় না। আমি ভাবলাম যে কি বলছে, বাড়াতে মানে হারাতে লিখবে, বাট লিখেছে বাড়াতে। তো আমি তো হতভম্ব হয়ে গেলাম যে বাড়াতে। ভিডিওটা একটু টাচ করলাম, তো দেখলাম না, বরাবরের মতো যেরকম মূর্খ মহিলা ভুল করে থাকে, এটাও ভুল করেছে, কিন্তু এই ভুলটা মারাত্মক। স্বামী বাড়াতে চায় না, ছেলে মেয়ে বাড়াতে চায় না, স্বামী তো বাড়িয়েই ফেলছো, আরও একাধিক বাড়াতে চাও তুমি। তো যাই হোক, সাবিনার মেয়েটার উপর যেহেতু মেয়েটার রায় দিয়েছে মার কাছে থাকার, তার পিছনে কারণও আছে। মেয়েটাকে তার বাবা যে ব্যর্থতা, মানে কি বলবো, যে সে আইনের সহায়তা হয়েছে এতটুকু পর্যন্ত, কিন্তু বাকি যে কাজগুলো ছিল, বাকি যে মানে ভূমিকাগুলো রাখা উচিত ছিল মরিয়মের বাবা, সে ভূমিকা রাখেনি বিধায় সে কেচে হেরে গিয়েছে খুব সুন্দরভাবে। কারণ তার যে ভিডিও, তার যে আচরণ, জানি না সে কোন উকিল ধরেছে, কোন
কাকে ধরেছে, সব কিছু মিলিয়ে তার মধ্যে একটা গোঁজামিল ছিল। তো সব কিছু মিলিয়ে মরিয়ম অবশেষে সাবিনার কাছেই থেকে গেল, এবং বর্তমানে সাবিনার মাথার বোঝাটাও, যেটা নিয়ে টেনশন ছিল, মরিয়মের টানাপোড়েন ছিল, চলে গেল। তো বলবো সাবিনাকে বলবো যে এখন মরিয়মের দিকে খুব ভালোভাবে মনোযোগ দিতে, কারণ মরিয়ম যেহেতু গায়ের রং ফর্সা আছে, চেহারা যেমনই হোক, চোখ নাক মুখ যেমনই হোক, ছোট বড় সেটা বড় কথা নয়, গায়ের রং ভালো, ফিগার ভালো, লম্বা চওড়া ভালো। তো উচিত সাবিনার অবশ্যই তার মেয়ের দিকে খেয়াল রাখা। চলে আসেন এবার এই যে আপনাদের কলাবতী, সে দেখলাম যে কাকে যেন আম দিচ্ছে, আম দিয়ে বলছে যে আমাদের বাবার বাড়ির লিচু তো শেষ হয়ে গিয়েছে, আবার বাবার বাড়ি থেকে লিচু আসলে দিব, তাই বলে কাকে যেন দুইটা বোধহয় আম না দিল। তো আমার কথা হচ্ছে যে যেখানে শাশুড়ি আছে, এসব আম দেয়া দেই পাড়া প্রতিবেশী, গতবারও এটা নিয়ে বহু আলোচনা হয়েছিল, এবারও সেই কাজ করলো মুরব্বী এই যে কলাবতী তানজিলা, সে শাশুড়ির চাইতে বয়স মনে হয় বেশি, দেখতে তো আর আল্লাহ, দেখতে এখন সাবিনার চাইতে বিটখুটে মুটি দেখায় ওকে। ও বাচ্চা হওয়ার পর মোটামুটি মনে হয় যে সাবিনাকে ফেল বানিয়ে দিবে, এমনিতেই তো শর্ট, তার উপর যদি ওরকম মানে খেতেই থাকে, ওরকম কন্টিনিউ মুখ চলতে থাকে, বাবার বাড়ির আম লিচু, মধুর জিনিস তো লিচু, তাই নেই আবার বাবার বাড়ি থেকে লিচু আসলে দিবে সেই দাদিকে, এরকম একটা কথা বললো। তাই আর কি আপনাদের সঙ্গে আলোচনা করলাম যে আমরা আসলে অবাক হয়ে যাই যে শ্বশুর বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে কিছু আসলেন, সেইটা শাশুড়ি তার কাকে কাকে দিতে হবে, কাকে কটা দিতে হবে, বিলি বাটোয়ার করতে হবে এদিকে, আর ও সবসময় নিজের কন্ট্রোলে সব কিছু রাখে, একটা নিজের ক্ষমতা দেখাতে চায়, দেখাবেই না কেন, তার টাকায় চলছে, তার টাকায় খাচ্ছে, তার টাকায় জনপ্রিয়তা বেড়েছে, আর শুনলাম তার হাজবেন্ডের দোকান চেঞ্জ করবে, আসলে করতে বাধ্য হচ্ছে, ওই যে মুরগির খুপি শোরুম শোরুম বারবার বলাতে, বারবার লজ্জা দেওয়াতে, এবং শোরুম চেক ইন করতে গিয়ে দেখে যে এটা তো শোরুম না, কী করে হয়, ওই যে 2 হাত আর 5 হাত রুমটাকে আপনি শোরুম তো বলতে পারেন না, এভাবে তো কোনো ক্যাটাগরিতে আসে না শোরুমে। এরকম যখন মোটামুটি সমিতি থেকে একটা চাপটাপ বোধহয় আসছে যে শোরুম হিসাবে দোকানটা যখন দেখাতে চাচ্ছে সে, তখন দেখে যে কোথায় শোরুমের কোনো যে ফিটনেস দরকার, যে ক্যাটাগরি দরকার, যে যা কিছু দরকার আর কি রুমের, কিছুই নেই ওখানে। তো এতটুকু দোকান নিয়ে তো আর শোরুম হয় না, তাই সে ধাওয়া খেয়ে অবশেষে অন্য কোনোখানে শোরুম খোলার জন্য ব্যস্ত আছে। এবার হয়তো বা একটু বড়সড় দোকান নিতে পারে, কিংবা ধাওয়া আরেকবার খাবে, এরকম একটা চেষ্টাও হতে পারে। দেখা যাক সে কতটুকু, কোন রুম কোথায় শোরুমটা নিয়ে যায়, সেটা আমরা দেখেই তারপর বলবো। আর তাহলে তো বোঝাই যাচ্ছে ওর হাজবেন্ড বর্তমানে বেকার, এই জন্য বাড়িতে বসে বসে হাহা হি করতে থাকে। আর যে খাওয়া দাওয়া ভালোবাসার ডালা যেটা নিয়ে ঢুকছিল তিশা, সেটা তো আমরা জেনেই গেলাম, ওটা প্রমোটের জন্য বিনা পয়সায় পেয়েছে। ওটা হলো অর্ডার দিয়েছিল তানজিলা এবং সাকিব, কিংবা প্রমোটের জন্য ওদেরকে ডাকা হয়েছিল। ওরা তখন বলেছে যে ওই দিন আরও ইউটিউবাররা আসবে, আমার শাশুড়ি আসবে, আমার পুপ্পি আসবে, অর্থাৎ নিশি আসবে, তারা যখন আসবে অনেক ইউটিউবার মিলে ওই থালাটা তখন আপনারা দিলে প্রমোটটা আরও বেশি হবে। তাই তারা ওই দিন ওই জিনিসটা কুষ্টিয়ার ওখানে ওই থালি পাওয়া যায়, সেটা প্রমোট করার জন্য ওদেরকে ফ্রিতে দিয়েছে। আর এই থালা নিয়ে কতই নাকি হয়ে গেল, স্বাদ টাদ করলো। আর স্বাদের যে সারমর্ম তাৎপর্য, সেটা তো আপনাদের গত ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি। এটা জানার পরে কেউ স্বাদ বোধহয় করতে দিবে না, যে করবে সেও বলবে যে তুমি কি আমার মরণ কামনার জন্য স্বাদ করছো, আমাকে শেষ খাওয়া দিচ্ছ। এটা বোধহয় বলা উচিত যে যারা ভবিষ্যতে মা হবেন, স্বাদ করবেন, তো তাদেরকে বোধহয় বলা উচিত, আর যারা স্বাদ করে থাকেন তাদেরও জানা উচিত। তো এরকম ছোট্ট ছোট্ট মেসেজ, ছোট্ট ছোট্ট কথা জানার জন্য বিডি হালচালের সাথে থাকবেন। বিডি হালচাল সবসময় আপনাদের চেষ্টা করে কিছু ভালো মেসেজ দেওয়ার, আপনাদেরকে আলোকিত পথে আনার, আপনাদেরকে জ্ঞানের একটু জায়গা নাড়া দেওয়ার। আপনারা প্রত্যেকেই জ্ঞানী, জানার পরও ভুলে যাওয়া জ্ঞানগুলোকে একটু নাড়াচাড়া বিডি হালচাল দিয়ে থাকে। মেমকে দেখলাম যে অসুস্থতা নিয়ে সে তার বান্ধবী সাদিয়া এসছে, তার জন্য আয়োজন করছে। আসলে সাদিয়া বোধহয় ছেলেটা না মেয়েটা অসুস্থ, তাই তাদের ওই জাজিরা বোধহয় তাদের উপজেলা কমপ্লেক্স কিংবা স্বাস্থ্য কমপ্লেক্স থাকে না সরকারিভাবে, সেটা আছে। এই জন্য দৌড়াদৌড়ি ঝামেলা এখন যাই হয় সাবিনা এবং মিমের বাসায় হয়ে থাকে। তো সব কিছু মিলিয়ে সাবিনা, আমার কেন যেন মনে হয় যে আমি মেলাতে যতটা পারি, সাবিনা খুব কারসাজি করে মিমকে গ্রামে নিয়ে এসছে, যাতে মিম আসলে সাবিনার উপকার হয়। আমি বিগত ভিডিওগুলোতেও বলেছি, কারণ সাবিনা খুব নিরাপত্তাহীনতায় ওই জায়গায় ভুগে থাকে। হ্যাঁ, ভুগে থাকে, এই জন্য বললাম যে আরিফ কিন্তু একটা মানে যতটা
ক্যামেরার সামনে সে দেখায় সে পুরুষশালী, সে ক্যামেরার সামনে আসে না, সে আসলে কিন্তু অলস প্রকৃতির। এই যে বাবু 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 তো আসলে সারাক্ষণ হইচই এটা এটা করছে, কিন্তু আরিফ ছেলেটা একটু নেশা করে ঘুমাতে পছন্দ করে, নেশা করে ওই যে গাড়ির ড্রাইভের নামে ওই সব জায়গায় যে আনন্দ ফুর্তি বন্ধু বান্ধব ইত্যাদি নিয়ে থাকতে পছন্দ করে, সেগুলো দিয়ে তো ভিডিও করা যায় না, তাই না? সে যদি দেখায় যে সে যাচ্ছে বন্ধু মহলে, ওখানে তো অনেক কিছু হয়ে থাকে, নারীও সাথে থাকে, সাথে থাকে লাল পানির ব্যবস্থা, ধোয়ার ব্যবস্থা, তো সেসব তো আর ভিডিও করা যায় না। তো এসব কারণে আসলে আরিফ দেখাচ্ছে যে সে খুব ভালো ভদ্র, সে তাই ইউটিউব জগৎ সেরে গিয়েছে, ইউটিউব তার ভালো লাগে না, সে খুব পুরুষালী দেখায়, অনেকে আরিফের ভক্ত। তো আসলে ভক্ত হওয়ার কিছু নাই। আমি আবারও বলছি, সাবিনার হাজবেন্ড আরিফ হলো এই যে বাবু, তারপর ওপাশে আছে তিশার হাজবেন্ড বাপ্পি, আরিফ, এই তিন জামাইয়ের মধ্যে সবচেয়ে বাজে চরিত্র, বাজে ক্যারেক্টার, বাজে লোক হলো আরিফ। আরিফের অত্যাচারেই কিন্তু সাবিনা ওই যে ননদ শাশুড়িকে যতটুকু ভালো জানে, যতটুকু ভালো দেখায় তাদের সঙ্গে, সম্পূর্ণ আরিফের ভয়ে। আরিফ তাকে টর্চার করবে না কেন? অত বড় একটা মেয়ের দায়িত্ব, বাবা হওয়ার দায়িত্ব নিয়েছে, ওই সাবিনার মতো ধুমসি একটা মহিলার দায়িত্ব নিয়েছে। সাবিনার বয়সের অনেক ছোট আরিফ, আমরা দেখেছি যে মিমের বিয়ের সময় তখন 17-18 বছর, ওই মামুনের মতো অবস্থা, তখন ছিল হলো এই আরিফের বয়স। আর ততদিনে তো সাবিনার বিয়ে হয়েছে, তাও দুটো বিয়ে, সেখানে আবার মরিয়ামও কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সব মিলিয়ে আরিফের ভয়ে সাবিনা এসব করে থাকে। না হলে সাবিনা কি আর বলতো যে বাবু তার মাকে টাকা পাঠায়? বাবু কেন টাকা পাঠাবে? বাবু কেন দায়িত্ব নিতে যাবে? সে কি ওখানে থাকে? সে কি তার মার চাকরির টাকা খায়? এগুলা কিন্তু সাবিনা বলেছিল। ও যদি এত ভালো হতো তাহলে এই কথাগুলা কখনোই বলতো না। আর ওদিকে ভোলার বিদেশ যাওয়া ওই পর্যন্তই, জাস্ট একটা কন্টেন্ট তৈরি করার জন্য বলেছিল। আমি তো তার জানি, আপনাদের আগেও বলেছি যে খুকি কখনোই ভোলাকে আর হাতছাড়া করবে না, কারণ খুকি জানে যে বিদেশ গেলে ভোলার ইনকাম যা হবে তার চাইতে এখানে থেকে ওর পিছনে পিছনে ঘুরে ভোলার শেল্টার নিয়ে যত অপকর্ম খুকি, যত ভোলার সাপোর্ট নিয়ে যত কুকর্ম খুকি করতে পারছে এবং ভালো ইনকাম করতে পারছে, যেটা ভোলা বিদেশ গেলে হবে না, কিংবা এর আগেও ভোলা দেখাতে পারেনি বিদেশে, যেটা দেশে এসে খুকি ভোলার করছে, অর্থাৎ খুকি ভোলার সাপোর্ট নিয়ে করছে। তাই কখনো খুকি ওই যে বিদেশে ভোলাকে পাঠাবে না। ভোলা একটা মাছ নিয়ে এসছে, আচ্ছা এদের কি আর খেয়ে দে কাজ নেই? দেশের যত ব্রয়লার আর পাঙ্গাস, এদের এই খেয়ে দে, এরাই কেবলমাত্র খেয়ে উঠবে। যত পাঙ্গাস মাছ, যেটা অতিরিক্ত খেলে হাড়ের সমস্যার সঙ্গে সঙ্গে লিভারের সমস্যা দেখা দেয়, শুধু তাই নয় পিত্তথলিতেও সমস্যা দেখা দেয় বেশি যদি এই চাষের পাঙ্গাস মাছ খেয়ে থাকে। আর ব্রয়লার সে তো সবসময়ের জন্য শরীরের জন্য ক্ষতিকর, সঙ্গে তো ডায়রিয়ার জীবাণু ভরা এখন। তো এই ব্রয়লার খেয়ে আর পাঙ্গাস মাছ খেয়ে কী করে যে এরা এতদিন টিকে আছে? তাই তো মিমের এই দেখেন না, পেটে বাচ্চা আসতেই, পেটে বাচ্চা আসা ধরেই তার পায়ে ব্যথা। ব্রয়লার মুরগির ভাজা আর ওই পাঙ্গাস মাছ ভাজা খেয়ে কি আর ক্যালসিয়াম হয়? খেলে কি আর শরীরে গঠন হয়? বরং পেটে আসলে দেশি মুরগি, দুধ, ডিম, এই পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, বিশেষ করে চাষের যেসব মাছ আছে একটু অ্যাভয়েড করতে হয়। নদীর পাঙ্গাস মাছ, ওই যে 5 কেজি আজকে দেখলাম ভোলা এরকম রোলছে, ওটা তো চাষের। নদীর পাঙ্গাস মাছ হলে ওই মাছের দাম হতো 7 থেকে 8 হাজার টাকা, আর কিনেছেই ওটা 5 থেকে 600 কি 700 টাকায়। আর সেটা বসে বসে ডলে বড় মাছ ইত্যাদি ইত্যাদি বলছে। আসলে বুঝি না, এই জন্যই বলি যে এদের দেখে শেখার কিছু নেই, এদের দেখে আপনি কিচ্ছু শিখবেন না। এরা দেখবেন যে ফ্রিজে যে মাল রাখে কীভাবে রাখছে দেখছেন, ওপেন ঠেলে রাখে একটা পিসে, একটা মানে বক্সে করে, কোনো আটকানো নাই, কোনো পলি দিয়ে, তার উপরে কিছু নাই, বরফ হয়ে জমে আছে, সেই মাছগুলো আবার ভিজায় রান্না করছে। ফ্রিজের কি এভাবে সংরক্ষণ করে মাছ তরকারি? আপনারাই বলেন, কেন এদের ভিডিও দেখেন? আমি বুঝি না। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।